একদিকে বিপ্লবের হুমকি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা। আসলে বাংলাদেশ কোন পথে রয়েছে? আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করার চেষ্টা করছে। আমাকে একটা রাজনৈতিক পরিচয় দাও, আমি তোমাকে মব উপহার দেব। ছাত্র শিবিরের একজন ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যে অপরাধ করবে সে কোন দলের না। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মানিক রেহমান মিয়া, রেইন ফরেস্ট মিডিয়ার বিশেষ আয়োজন বিয়ন্ড দ্য ডেল্টা এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি আজ যেন দুটি ভিন্ন বার্তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে শোনা যাচ্ছে বিপ্লব, আন্দোলন ও কঠোর রাজনৈতিক অবস্থানের ভাষা, অন্যদিকে উচ্চারিত হচ্ছে সংলাপ, সহাবস্থান এবং সৌহার্দ্যের আহ্বান। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দেশ কি নতুন কোনো সংঘাতময় বাস্তবতার দিকে এগোচ্ছে, নাকি রাজনৈতিক পরিপক্কতা ও সমঝোতার নতুন সংস্কৃতির দিকে যাত্রা শুরু করেছে? গণতন্ত্রের মতপার্থক্য স্বাভাবিক, প্রতিযোগিতাও স্বাভাবিক, কিন্তু সেই প্রতিযোগিতা যখন মুখোমুখি অবস্থান কিংবা উত্তেজনার রূপ নেয়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাতীয় স্বার্থ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করা। রাজনীতির ভাষা কখনো কেবল বক্তব্য নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনাও বহন করে। তাই প্রশ্ন হলো, বাংলাদেশ কি পরিবর্তনের জন্য সংঘাতের পথ বেছে নেবে, নাকি সমঝোতা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির দিকে এগোবে? জনগণ কি আরেকটি উত্তপ্ত অধ্যায় দেখতে চায়, নাকি তারা প্রত্যাশা করে দায়িত্বশীল ও সহনশীল রাজনীতির? একদিকে বিপ্লবের হুঁশিয়ারি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা। এই দুই বিপরীত প্রবণতার মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে, আর জনগণের আকাঙ্ক্ষাই বা কোথায়? এসব প্রশ্ন নিয়ে আজকের বিয়ন্ড দ্য ডেল্টার বিশেষ আলোচনা। একদিকে বিপ্লবের হুঁশিয়ারি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশ কোন পথে? আজকের আলোচনা আরও প্রাণবন্ত, ভারসাম্যপূর্ণ ও ফলপ্রসূ করে তুলতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সরকার ও বিরোধী উভয় পক্ষের দুইজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচনায় উপস্থিত আমাদের সম্মানিত অতিথিদের। আমাদের সাথে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের সাথে আরও রয়েছেন জনাব মামুনুর রশিদ খান, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং সম্পাদক, অর্থ বাণিজ্য সংবাদ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ্লেষণে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রথমে চলে যাচ্ছি অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছেই। আমাদের আজকের যে আলোচনার বিষয় টপিক, একদিকে বিপ্লবের হুমকি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা। আসলে বাংলাদেশ কোন পথে রয়েছে? তো এই মুহূর্তে যে বিপ্লবের হুমকি বা যেটাই দেওয়া হচ্ছে, সেটা রাজনৈতিক চাপ তৈরির এক ধরনের কৌশল, নাকি সত্যি দেশের নতুন কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা আন্দোলন সংগ্রামও থাকবে, একটা ডিসেন্ট কনভারসেশনের রাস্তা খোলা থাকবে। দুইটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, তাই না? আপনি দেখেন, সংসদে কিন্তু সবাই সুন্দরভাবে যার যার অবস্থান নিয়ে আলাপ আলোচনা করছে, যার যার যুক্তি উপস্থাপন করছে। একই সাথে যেই দাবিগুলো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে হয়তো সমাধান করা সম্ভব হচ্ছে না, সেই দাবি আদায়ের আন্দোলনে বিরোধী দলীয় জোট যারা আছেন, বিরোধী দলে যারা অবস্থান করছেন, তারা সেই দাবিগুলো নিয়ে সরকারকে বোঝানোর জন্য রাজপথে নামার চিন্তা করেছেন। রাজপথে থেকে মানুষকে সম্পৃক্ত করে, সাধারণের সাথে নিয়ে এই আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করার চেষ্টা করছে। দুইটার কোনোটাকেই আমি আসলে নেগেটিভলি দেখি না। এই যে বিপ্লবের ঘোষণা, এই ঘোষণা ধরেন শুনতে অনেক কঠিন শোনা যেতে পারে, যে সংলাপ বাদ দিয়ে আপনারা বিপ্লব কেন করতে চাচ্ছেন। দেখেন, সেটাতে আমি আসতে যাচ্ছিলাম, আসলে পরিবর্তনের জন্য বিপ্লব প্রয়োজন নাকি সংস্কার সংলাপই আসলে বেশি গুরুত্বপূর্ণ? জি, ওই জায়গাটাতে আসছি। দেখেন, আমরা গণ অভ্যুত্থান হওয়ার আগে শেখ হাসিনার সাথে এই 16 বছরে কিন্তু কেউ কোনো আলাপচারিতা করে কোনো সমাধান করতে পারে নাই। এমনকি বিশ্ববরণরাও তাকে এটা বোঝাতে সম্মুখ হয় নাই যে
এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া খুবই জরুরি, বরং তিনি স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের আমির নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কাঠামো দখল করে বসেছিল। তারপর যখন অভ্যুত্থানের সকল দলের সবাই সাধারণ মানুষের অংশগ্রহণে একটা অভ্যুত্থান ঘটালো, সবাই কিন্তু সুন্দরভাবে একটা আলোচনার টেবিলে বসেছিল। দীর্ঘ 9 মাস ঐক্যমত্য কমিশনে সবাই সংলাপে বসে একটা সমঝোতায় এসেছে, একটা জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তাই তো? তাহলে ওই সময় ওই বাস্তবতায় যেই সিনারিও আমরা দেখেছি যে হাজার দ্বিমত থাকুক, দিন শেষে সবাই একটা জায়গায় আলোচনায় বসেছে। এই আলোচনার একটা এন্ড রেজাল্ট মানুষ আশা করে। গণ অভ্যুত্থানের পরে এই ঐক্যমত্য কমিশনের আলোচনার যে রেজাল্টটা আমরা আশা করেছিলাম, সেই রেজাল্টটা পাওয়ার জন্য যে নির্দিষ্ট সময়সীমা ছিল। না, আমি একটু ইন্টারফেয়ার করছি। বিগত সময়ের কথা বললেন, বিগত সময়ে কিন্তু সংস্কার সংলাপের সুষ্ঠু পরিবেশ কিন্তু দেখা যায়নি। তো এই মুহূর্তে কি সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনে তো আমরা তো হাসিনার আমলের কথা বলেই শুরু করলাম যে ওই সময় তো সংলাপের সুযোগই ছিল না। এমন স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে যে কারো সংলাপ কি, কারো কোনো মতামত যাতে সেই দিতেই সময়টা না তো পারে। এখন নেই, তাহলে এখন কি সেই জন্য সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব না? ওই জায়গাটাতেই ফিরে আসছি। দেখেন, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কেন? আপনি মানুষের মতকে দমন করেছেন, আপনি মানুষের চিন্তা ভাবনাকেও দমন করার মতো চেষ্টা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, মিথ্যা মামলায় জর্জরিত করেছেন। সেই একই দিন আবার ফিরে আসুক, এটা কি আমরা চাই? এই ঐক্যমত্য কমিশনের আলোচনা, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত যেই পদক্ষেপগুলো, সেইগুলোকে আইনে পরিণত করে সেই সিদ্ধান্তগুলোকে কার্যকর করার জন্য 30 দিনের একটা সময়সীমা আছে, সাংবিধানিক সময়সীমা। সেই সময়সীমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল সংস্কার পরিষদের কার্যক্রমটা চালু করা। দুটার অনেক কিছুই আমরা বাস্তবে রূপ দেখি নাই। কেমন? আপনি যে গণভোটটা হলো, এই গণভোটটা হবে বলে এই বিএনপির যারা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ব্যক্তি, যারা ঐক্যমত্য কমিশন ছিল, তারাই কিন্তু এই গণভোটের পক্ষে ভোট দিতে বলা এবং গণভোট হবে বলে ওনারা রাজি হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্বাচনের পরে এই যে গণভোট হলো, এটা তো একটা অধ্যাদেশের আন্ডারে হয়েছে। একটা অধ্যাদেশ আইনে রূপান্তর না করলে, র্যাটিফাই না করলে, সেটা কিন্তু আইন হিসেবে বা এটার কোনো আইনি ভিত্তি তৈরি হয় না। আপনি ওখানে উল্লেখ করতে পারতেন যে এই গণভোটের যেই কার্যকারিতা, সেইটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, যেদিন গণভোটটা হয়েছে সেই দিন পর্যন্ত এটা কার্যকর থাকবে। পারতেন না? আপনি কিন্তু সেই সময়সীমা উল্লেখ করে এই গণভোটের অধ্যাদেশটাকে আইনে পরিণত করে ওইটা ওই দিন পর্যন্তই কার্যকর থাকবে এটা লিখতে পারতেন। আপনি সেটা করলেন না, আপনি গণভোটটাকেই বাতিল করে দিলেন। তাহলে এই যে আপনি জনগণের ম্যান্ডেটকে, আপনি নির্বাচনের আগে আপনি গণভোটে হ্যাঁ দিতে বললেন, তারপরে জনগণের ম্যান্ডেটকে আপনি বাতিল করে দিলেন, এই যে কঠিন পরিস্থিতি আপনি তৈরি করলেন, এই যে সংলাপের যে সময়সীমা, একটা গত পার্লামেন্টের, এই পার্লামেন্টারি সেশনটা তো বাজেটের সেশন, তার আগের পার্লামেন্টারি সেশনে কিন্তু এই যে সংস্কার নিয়ে একটা দীর্ঘ আলাপ হয়েছে। দেখেন সংকটটা কোন জায়গায়। আপনি শুধু সংলাপের মাধ্যমে যদি সমাধান হতো, তাহলে কিন্তু এই যে রাজপথের আন্দোলন, এই বিপ্লব সংগ্রাম, এই আলাপগুলো আসতোই না। কিন্তু সংলাপে কি সমাধান হয়েছে? আমার দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে নির্বাচন যাতে হয়ে যায়, বিলম্বিত না হয়, সেই জন্য ওই সময় অনেক কথা মেনে নিয়েছি, এটা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, তখন কি আর সংলাপের জায়গা থাকে? তারপরে আরো অনেক বিষয়গুলো আছে, যেই বিষয়গুলো একটা একটা করে আমি যদি আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন যে সংলাপের এই বিষয়ে আপনার কাছে আবার ফিরবো, সংকুচিত। অ্যাডভোকেট হুমায়রা নূর, এই বিষয়ে আবার আমরা ফিরবো আপনার কাছে। আমরা এখন যাচ্ছি মামুনুর রশিদ খান আপনার কাছে। এই মুহূর্তে বিপ্লবের ভাষা কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াবে? আর আরেকটা বিষয় হচ্ছে, সৌহার্দ্যের বার্তা কি সত্যিকারের জাতীয় ঐক্যের আহ্বান, নাকি রাজনৈতিক কৌশল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচককে, ধন্যবাদ আমার দর্শকবিন্দুকে। আপনার আজকে যে টপিকসটা অত্যন্ত সময় উপযোগী এবং দর্শকরা হয়তো এই টপিকসে বেশ গুরুত্ব দেবে টপিকসের জন্য। দেখেন, আমরা একসময় শুনেছি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু এই স্লোগান আছে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি আসছে? যে আমাকে একটা রাজনৈতিক পরিচয় দাও, আমি তোমাকে মব উপহার দেব।
আমি তোমাকে সন্ত্রাস উপহার দেব, আমি তোমাকে এই বলৎকার উপহার দেব, আমি তোমাকে যত অপকর্ম আছে এবং যত মিথ্যা আছে, যত কিছু আছে, আমি সবগুলো তোমাকে উপহার দিব। আজকে কিন্তু এই মতাদর্শ, এই ভাব নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। আপনি যে কোশ্চেন করেছেন যে আপনার আজকে সংসদে দেখেন যে দাঁড়িয়ে সংসদে নির্বাচনের আগে যখন বিরোধী দল মানুষের ভোটের কাছে গেছে তখন কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। কি প্রতিশ্রুতি দিয়েছে? কখনো মানুষের ছলনা করেছে যে তোমাদেরকে বেহেশতে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে এই করা হবে, ওই করা হবে। এবং প্রত্যেকটা, আমরা বারবার নির্বাচনের আগে বলেছি যে তারা হাজার হাজার কোটি টাকা আজকে মাঠে মানে বিলিয়ে দিচ্ছে ভোট কেনার জন্য। তারপরে এত কিছু করেও এই যে এখন কিন্তু কথা বারবার সংসদে আলোচনা হচ্ছে যে 11-22 কোটি টাকা দুইবারে ইসলামী ব্যাংকে লুণ্ঠন করে নিয়ে এই জনগণের মধ্যে বিলায়ও তারপর আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আসেনি। এখন তার সে 17 বছর উনি এই সেই 17 বছরের গভর্নমেন্টের নির্যাতন স্বীকার করে লন্ডনে বসবাস করেছেন। তিনি সেখানে অনেক কিছু শিখে এই জাতিকে কিছু সার্ভিস দেওয়ার চিন্তা করেছেন এবং জাতির মুক্তির কথা চিন্তা করে আবার কিন্তু আল্লাহ তাআলা তাকে এই দেশে ফেরত নিয়ে আসছেন। উনি একটাই কমিটমেন্ট করেছেন যে আমি জাতিকে কিছু দিতে চাই, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমার বাবা দিয়েছে, আমার মাও দিয়েছে, আমিও দিতে চাই। আমার সেটা ঠিক আছে। আমাদের প্রশ্নটা যেটা ছিল, বিপ্লবের ভাষা কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াবে? সেটাই বলছি যে আজকে উনি কিন্তু যে কমিটমেন্ট করেছে সেগুলো ফিল আপ করার চেষ্টা করছে। যখন উনি কাজ করছে তখন বিরোধী দল দেখে যে আর কিছু বলার নাই, তখন ওনার কিন্তু হুঙ্কার দিচ্ছে যে কালকে দেশের থেকে বের করে দিব, ও গেছে এইভাবে, সে যাবে সেই পথে। এটা কি মামাবাড়ি আবদার নাকি? আপনি কি আপনার রেঞ্জ বুঝেন না? ফেসবুকে দাঁড়িয়ে বা একটা স্টেজে দাঁড়িয়ে আপনি খালি বললেন যে কালকে তাকে বের করে দেবো, সে বেরিয়ে গেল? এত সহজ? তো এই জন্যই হুমকি ধমকি দিয়ে এইভাবে করে একটি জনপ্রিয় দলকে, দলের নেত্রীকে, দলের নেতাকর্মীকে এই দেশ থেকে সরানো যাবে না। তাকে সরাইতে গেলে আপনি আসেন, আমরা গণতান্ত্রিক পন্থায়, আমরা যদি অন্যায় করে থাকে, আপনি বারবার বলেন শেখ হাসিনার সাথে তুলনা করেন, এবং কালকে দেখলেন আমার মহাসচিব একটা কথা উল্লেখ করেছেন যে বিরোধী নেতাকে বলেছেন যে আপনারাই তো ফ্যাসিস্টের মতো বারবার কথা বলেন, আর আপনারা বলেন ফ্যাসিস্ট হয়েন না, ফ্যাসিস্ট হয়েন না। কিন্তু সমস্ত সংসদে দেখেন যে সমস্ত আলোচনা বারবার বলবে যে আমরা ফ্যাসিস্টের আর দেখতে চাই না, কিন্তু যখন সংসদে কথা বলে প্রত্যেকটা কথা দেখবেন তারা ফ্যাসিস্টের মতো কথা বলে, প্রত্যেক বিরোধী দল। তো এই যে ফ্যাসিস্টের মতো আচরণ করে, এই আচরণ করে কথা বললে তো কোনো সরকারকে হটানো যাবে না। সরকারকে হটাতে গেলে আপনার জনগণের কাছে আজ সেই দিন নাই যে আপনি সিল মারে ভোট নিয়ে নেবেন। জনগণের কাছে ভোট নিতে হবে, ভোট নিতে গেলে আপনার কাজ করতে হবে। তাহলে এখন আপনার আলোচনার বিষয়, এখন আপনার ওই তর্কের বিষয় না, একে ঢিসাঢিসির বিষয় না, কথার পারদর্শিতার বিষয় না। এখন আপনাকে আসতে হবে যে কথা দিয়ে হোক আর যেভাবে হোক আমাকে এই সরকারের কাছ থেকে বিরোধী হিসাবে আমার কাজ বুঝিয়ে নিতে হবে এবং জনগণকে সাপোর্ট দিতে হবে, সার্ভিস দিতে হবে। তাহলেই হয়তো আমার আগামী দিনে যখন ভোটের সময় আসবে তখন আমি ভোটের জন্য দাবি করতে পারবো। মামুনুর রশিদ খান যেটা বলছিলেন যে কথায় কথায় সরকার হটাও, ফেলে দাও, এরকম একটা বিষয়। তো এই প্রসঙ্গ ধরে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিরোধী দলগুলো যখন বারবার বলে যে সরকার পতন করতে হবে, হটিয়ে দাও, এই বিষয়ে আসলে এই হুমকি বা সরকার হটাও, এই আন্দোলনের মধ্যে কি আসলে একটা সরকার যখন তার কাজে থাকে তো সেটা কি সহযোগিতার একটা মনোভাব তৈরি হয়? আমি শেষ করি না এখনো। সেই সাথে আরেকটা বিষয় যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে তার ব্যর্থতার দিকগুলো তো তুলে ধরতে হয়। সেক্ষেত্রে বিরোধী দলগুলো কি ব্যর্থতার দিকগুলো তুলে ধরেছে পর্যন্ত? এই সেক্টরে ব্যর্থ, এই কারণে সরকারকে হটাতে হবে, সরকারকে চলে যেতে হবে, সেই কাজগুলি কি করেছে বিরোধী দল? আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো কথা উঠে এসেছে, যেখানে দুঃখের সাথে বলতে হয় যে সরকারের কাছে আমাদের আশা অনেক বেশি ছিল। প্রথম আশা হচ্ছে, যেহেতু অভ্যুত্থানের পরবর্তীতে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বারবার শুনতাম যে একটা নির্বাচিত সরকার নাই বলে এটা হচ্ছে না, নির্বাচিত সরকার নাই বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, নির্বাচিত সরকার নাই বলে মানুষের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। তো নির্বাচিত সরকার আসলে যে অন্তত পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এইটুকু তো অন্তত আমরা আশা করেছিলাম। অথচ আপনি দেখেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই যে আজকে জুন মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
মে, জুন, এই মাত্র কটা মাসে কতগুলো ধর্ষণের ঘটনা, কতগুলো নির্মমভাবে হত্যার ঘটনা। এখন যখনই আমি বলবো ধর্ষণের ঘটনা, আমার ভাই বলবে ওই যে ছাত্র শিবিরের একজন ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দেখেন, একটা সম্পর্কে মানুষ যখন লাইন ক্রস করে, সেইটা ডেফিনেশন রেপ হবে না কি হবে সেটা আইন নির্ধারণ করবে। যদি সে অপরাধী হয়, সেটা সে যেই দলেরই হোক, সে যদি এনসিপির হোক, তার বিচার নিশ্চিত হতে হবে। এইটা আমাদের বক্তব্য, ঠিক আছে? আমরা এখানে জোটের মধ্যে আছে বলে তাদেরকেও অপরাধী হলে তাকে আমরা অপরাধী বলবো না, এমন বক্তব্য সঠিক না। একই সাথে পরদিনই দেখলাম আরেকটা এলাকায় বিএনপির এক ভদ্রলোক বলতে লজ্জা লাগছে, 7 বছরের এক শিশুকে রেপ করেছে। এবং এই 4 মাসেই এরকম শত শত খবর আমি এখানে বসে বের করতে পারবো যে শুধুমাত্র রাজনৈতিকভাবে সরকার দলীয় হয়ে এই ধরনের নোংরা ঘটনার সাথে সম্পৃক্ত, সেই ঘটনা একাধিক ঘটনা থাকা সত্ত্বেও সেই নামগুলো, সেই অপরাধীদের নামগুলো কিন্তু সংসদে উচ্চারিত হয় না, কিন্তু ওই ছাত্র শিবিরের। তাহলে কি আমার কাছে দুঃখ লাগে কি জানেন? বিরোধী দল বলতে আপনারা জামাতকে বুঝেন, কিন্তু বিরোধী দল কিন্তু এনসিপিও। এখন ধরেন জামাতকে নিয়ে যদি আমি বলি, জামাতকে আপনারা মোরাল স্ট্যান্ডার্ডে এত হাই হিসেবে কাউন্ট করেন, হ্যাঁ, যেই কারণে মানে মানুষের কাছে মেসেজটা কি যাচ্ছে যে জামাতের মোরাল স্ট্যান্ডার্ড এরকম হাই যে জামাত একটা ভুল করলে সেটা অনেক বড় ভুল, আর বিএনপি বা অন্যান্য দল এর চেয়ে বড় গর্হিত অপরাধ করলেও সেইটা ছোট চোখে দেখা হয়। এটা কিন্তু খুব ভুল। অপরাধী কোনো অপরাধীকে আপনি রাজনৈতিক পরিচয় যাই হোক তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা যেই দলেরই হোক না কেন। সুতরাং ওই যে ভাই বললেন না যে একজন শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব, উনি বললেন যে সেটার একটা রাজনৈতিক পরিচয় দাও, মব বলাৎকার এসবের উপহার দিব। দুঃখ লাগে ভাই, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, আমার কাছে অপরাধী সংজ্ঞাটা একটাই, তার যেই অপরাধে সে অভিযুক্ত, সে অপরাধ তার নামে প্রমাণিত হলে সেই অপরাধে সে অভিযুক্ত হবে। এখন দেখেন, যেই প্রসঙ্গে ছিলাম, সরকারের ভালো কাজের সহযোগিতা করার জন্য আমরা কিন্তু একটা ছায়া মন্ত্রিসভা করার প্রস্তাবনা এনসিপি থেকে এসেছিল। আমরা এই যে ধরেন একটা বাজেট প্রণয়ন হইলো, আমরা কিন্তু আমাদের ছায়া বাজেট কমিটি যেটা করেছি সেখান থেকে আমরাও একটা বাজেট প্রস্তাবনা দিয়েছি, কিন্তু সেখান থেকে সরকার চাইলে যেগুলো পজিটিভ সেগুলো নিতে পারতো, সেই জায়গাটা আসছি। কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে ওনারা নাকি ছায়া মন্ত্রিসভা করবেন, এবং ছায়া মন্ত্রিসভায় যারা কাজ করবেন যে প্রস্তাবনা আমরা দিয়েছি সেইটাকে উনি খুবই মকারি করে এরকম করে মুখে হাত দিয়ে উনি বলেন উজিরে খামাখা। ধরেন আপনি যে সংলাপের জায়গাটা আপনি কিভাবে সংকুচিত করছেন, উদাহরণ হিসেবে বললাম, আমরা তো আপনার সহযোগিতা করতে চেয়েছি, সরকার হটানো বা সরকার আমার কথা শুনলো না তাই বলে আমি কথা রাজপথে নেমে গেলাম, এই উদ্দেশ্য তো আমাদের ছিল না ভাই। কিন্তু আপনি আমাকে সব কথায় যদি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমার ছোট জিনিসকে বড় করে এটা সামনে নিয়ে আসেন, অথচ আপনার অনেক বড় জিনিসকে আপনি ছোট করে দেখেন, শুনেন দুঃখ লাগে কোথায় জানেন? এই যে আজকে সংসদে কিন্তু এনসিপির ছেলেমেয়েরা মার খেয়ে গণ অভ্যুত্থানে এই ছাত্র নেতারা মার খেয়ে বা অনেকেই শহীদ হয়ে পার্লামেন্টে যায় নাই। এই সরকার দলের অনেক মানুষ আছে যারা পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সদস্যকে গুমের শিকার হয়েছেন, যারা পরিবারের অনেক মানুষকে হারিয়েছেন, দীর্ঘদিন সংসারে তারা ঠিকমতো থাকতে পারে নাই, একবেলা ঘুমাইতে পারে নাই। এই যে গতকাল দেখলাম নাসিরউদ্দিন পিন্টু সাহেবের বোন সংসদে দাঁড়িয়ে ওনার কণ্ঠরোধ হয়ে আসছিল ওনার ভাইকে কিভাবে আদালতে একটা মিথ্যা মামলায় সাজিয়ে তাকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল। এটা কিন্তু একটা খুবই বড় অপরাধ। কারাগারে যদি নির্যাতনে কারো মৃত্যু হয় সেইটার জন্য কিন্তু অনেকগুলো মানুষ দায়ী হয়। ওনারা মামলা করেছেন, মামলার জন্য সরকার কতটুকু সহযোগী হবে বা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা কতটুকু সহযোগী হয়ে ওনাদের বিচার নিশ্চিত করবেন সেটার বিষয়ে আমরা দাবি রাখবো। কিন্তু দেখেন এই যে গুম অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশনের সংস্কারের যে অধ্যাদেশ, এইগুলো আমার সরকার
কোনোভাবেই আইনে পরিণত করলো না। আপনি ওখানে বললো কি যে আরো অধিকতর পর্যালোচনা করবে, আপনি এগুলোকে আইনে পরিণত করে তারপরে আইনের সংশোধন করলেন না তো। তাহলে আপনার সৎ উদ্দেশ্য আছে কিনা ওই জায়গাটায় প্রশ্ন হয়ে আপনি কিছু ব্যর্থতা নিয়ে বলছিলেন, এই বিষয়ে আমরা মামুনুর রশিদ খানের কাছে জানতে চাবো। আরেকটা বিষয় বলি, আপনি যদি ব্যর্থতা নিয়ে বলছিলেন বর্তমান সরকারের, তো সাবেক পুলিশের প্রধান বা আইজিপি দুবাইতে গ্রেপ্তার হয়েছে, ইন্টারপোল সেখানে সহযোগিতা করেছে। তো বিরোধী দলীয় যে প্রধান তিনি যেটা বললেন যে এটা ইন্টারপোলের কৃতিত্ব, তো এখানে কি আসলে এই ধরনের মন্তব্য করলে সরকার কি সহযোগিতা করা হয় আসলে? আচ্ছা, সরকারকে সহযোগিতা অসহযোগিতা করার বিষয় না, বিষয়টা হচ্ছে একজন রাষ্ট্রদ্রোহী, দেশের অর্থ সম্পদের লুটেরা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিকে সবচেয়ে, আমার প্রশ্ন হচ্ছে সরকার চেয়েছে বলেই তো ইন্টারপোল তাকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দায়ী একজন ব্যক্তি, সে বিদেশে গ্রেফতার হয়েছে, তাকে দেশে নিয়ে আসতে হবে। এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট থেকেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল, সরকার দলও জানে। হ্যাঁ, সরকার দল হয়তো তারপরে সেই পদক্ষেপের ফার্দার ফলো আপ করেছে কিনা সেটা আমাদের কাছে জানা নাই। সংসদে দাঁড়িয়ে ওনারা এই সুখবরটা দিয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। বিরোধী দল কি বলেছে সেইটার চেয়ে বড় এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আমাদের দুইটা দেশের মধ্যে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই যে অপরাধীকে যার নামে মামলা আছে তাকে ফিরিয়ে দিতে হবে, শুধুমাত্র দণ্ডিত অপরাধী ওই দেশ থেকে এই দেশে আসবে, এই ধরনের একটা চুক্তি আছে। এর বাইরে ওনাদেরকে এই যে বেনজিরকে ধরা হয়েছে সেই লোককে বাংলাদেশে কিভাবে নিয়ে আসবে, এইখানে সরকার কি কাজ করবে সেইটা হচ্ছে আমার প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই অপরাধীকে বাংলাদেশে আনতে হবে, এর বাইরে এর কোনো উপায় নাই। কারণ আইন, আমাদের মধ্যে কোনো এক্সিস্টিং চুক্তি নাই যেই চুক্তির মাধ্যমে আমরা তাকে বাংলাদেশে ফেরত আনতে পারবো। তো আমরা আসলে ওই যে আপনি বলছিলেন না যে সরকারের ব্যর্থতা, আমি 4 মাসের সরকারকে একেবারে ব্যর্থ এটা বলতে চাই না। আমরা সমালোচনা করি সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য না, আমরা সরকারকে সমালোচনা করি এই জন্য যে এই যে ধরেন বাজেট আলোচনা হচ্ছে, আলোচনা মানে কি তুমি এটা ঠিক করো না, এটা তোমার হয় নাই, এটা বলা আলোচনা মানে হচ্ছে একটা জিনিস সামনে তুলে আনা, মানে হচ্ছে উনার এই জিনিসটা যে ঠিক হচ্ছে না সেইটা উনাকে নোটিফাই করা, উনাদেরকে জানানো, যাতে উনারা সেইখান থেকে সরে এসে মানুষের পক্ষে কাজটা করতে পারে। এই বিষয়ে ফিরবো আপনার কাছে, ধন্যবাদ। জনাব মামুনুর রশিদ খান, সাধারণ মানুষ কি রাজনৈতিক উত্তেজনা চায় নাকি অর্থনীতি ও স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে? এই একই সাথে আরেকটা বিষয় আপনি বলবেন, অ্যাডভোকেট হুমায়রা নূর বর্তমান সরকারের কিছু ব্যর্থতা নিয়ে বলছিলেন, ধর্ষণ কাণ্ড বা অন্যান্য কিছু কাণ্ড নিয়ে, এই বিষয়ের সাথে একটু বলুন। আপা প্রথমে বলেছিলেন যে আইন শৃঙ্খলা, তো আপা মনে ভুলে গেছেন যে ইমিডিয়েট কয়েকদিন আগেই ওনারা আইন শৃঙ্খলার ভূমিকা পালন করেছেন, কারণ ওনাদের দলের থেকেই এই সরকার দায়িত্ব ছিল এবং ওনারাই এগুলো দায়িত্ব পালন করেছেন। উনি মানে ভুলে গেছেন যে কত 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমরা দেখতাম যে শাহবাগে এই মব তৈরি হয়েছে, ওই গুলশানে অমুক বাড়িতে গিয়ে অমুককে ধরে অনেক টাকা দাবি করে সেখানে মব তৈরি হচ্ছে, আবার সেখানে পুলিশ অ্যারেস্ট করে সেখানে আবার পুলিশকে ছুটানোর জন্য আবার বড় বড় নেতাদের ছুটে যেতে হয়েছে। তো সেই মব তো আমার মনে হয় সেই অবস্থা আজকে মনে হয় দেশে নাই। এখন উনি আইন শৃঙ্খলা কোথা থেকে কতটুকু খারাপ দেখেছে আমার হয়তো উনি সেভাবে ক্লারিফাই করেননি। আরেকটা বিষয় হলো, আবার বলেছেন যে 7 বছরের একটা শিশু, আসলে তথ্যটা ভুল ছিল। 7 বছরের সে শিশুটা দেখেন যে এই দুইটা ধর্ষণ একসঙ্গে হইলো। একটা হলো জামাত ইসলামের কি ছাত্র শিবিরের যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক বা সহ সম্পাদক একজন তাজুল সাহেব, আমি আপনাকে একটু আমি যে দেখাচ্ছি জাগো নিউজে 16 জুন ছাপিয়েছে, 10 বছর না, আমি ভুল বলেছি, 7 বছর না, 10 বছরের শিশু অন্তঃসত্ত্বা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা। আমি আসলে বললাম যে সমালোচনা করছি আমি না, আসছি না, আমিও চাই যে তার আগে যেমন হয়তো আপনাদের সময় এরকম অনেক ঘটনা আসছে, কোনো বিচার কিন্তু হয় নাই। এখন দেখেন সেটা বিচার হয় কিনা, তাকে অ্যারেস্ট করা হয় কিনা, কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, সরকারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে? অবশ্যই তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বা তার যত আমাদের প্রধানমন্ত্রী একই বক্তব্য যে অপরাধ করবে সে কোন দলের না, এই জিনিসটাই
কোনো দলের না, এই কথাগুলো বললাম, তাই না? আমি যে দাবিটা করেছি কি রাজনৈতিক ঠিক আছে, আপনি কেউ আশ্রয় পাবেন না, কেউ আশ্রয় পাবে না। এই এখন মেসেজটা যদি ক্লিয়ার হয় তাইলে দ্বিতীয়ত হলো না, আপনারা যে কাজটা করে, যেটা করেননি, যেটা পারেননি, সেটা নিয়ে যদি আপনার মনে করেন যে জাস্ট মানুষের কাছে দেওয়ার জন্য বলেন, ডেলিভারি দেওয়ার জন্য বলেন, তাহলে তো হবে না। আপনার একই সাথে বলতে হবে যে আপনাদের তারপরে আপনার ধরেন এই যে শিবিরে যে ভদ্রলোক, উনি কিন্তু যখন একই সঙ্গে ওই যে মিরপুরে একটা ঘটনা ঘটলো যে মেয়েটাকে 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো, প্রথম বলা হলো এটা বিএনপি করে বা ছাত্র দল করে, এই করে, পরে দেখা গেল সে জামাতে আমিরের সঙ্গে ডাইরেক্ট থেকে নির্বাচন করেছে। তারপরে তখন তাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি 1 মাসের মধ্যে নির্বাচন করব, আমাদের বিরোধী দলের নেতা যখন হজ করে দেশে ফিরছেন তখন এয়ারপোর্টে এসে প্রথম উনি মিথ্যা কথা বললেন, হজ করে এসে প্রথম মিথ্যা কথা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 15 দিনের মধ্যে বিচার হবে, আমরা দেখব। জাতি দেখেছে যে সেই বিচার হয়েছে কি হয় নাই, তার শাস্তি হয়েছে কি হয় নাই। পরবর্তীতে ওটা নিয়ে কিন্তু অনেক মিছিল করা হলো, মব তৈরি করা হলো, মিটিং করা হলো এবং সরকারকে ফেলে দেওয়ার জন্য সকল পায়তারা করা হলো। কিন্তু ফেসবুকে কি সরকার ফেলে দেওয়া যায়? একটা মিটিং এর মাধ্যমে দুটো বক্তব্য দিলে কি সরকার কি এত দুর্বল যে ওইখান থেকে সরকার শুয়ে পড়বে? এরকম তো না। আসলে তো যখন একই দৃশ্যে দেখেন, একই দৃশ্যে যখন শিবিরের কুমিল্লার যখন ধরা পড়লো যে সে একটি মেয়েকে প্রতারণার মাধ্যমে তাকে ধর্ষণ করেছে, তাকে বারবার ব্যবহার করেছে, ব্যবহার করে বাচ্চা পেটে আসছে, যখন তাকে বলা হচ্ছে যে একজন তার বিয়ের দাবি করছে, তখন তার উপর অন্যায় অত্যাচার নেমে আসলো। নিজে গুম হয়ে সে আমির কেমন আমির বা কতটুকু সে বুদ্ধি করে বা কতটুকু সে ডিপলি চিন্তা করে, সে একজন নেতার কথা চিন্তা করে খালি শোনার সঙ্গে ব্রিফিং দিয়ে দিল যে না, আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তার গুম হয়ে গেল, তার খোঁজ খবর না, মানে আমরা খোঁজ পেলাম না। এই সরকার কিভাবে আমাদেরকে জবাব দেবে? পরবর্তী দেখা গেল কি, দেখলেন যে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, দেখাইলো যে হয়েছে আপনার সেই পুরো ঘটনাটা বেড়ে আসলো, জাতি জানলো, পুরো দেশ জানলো। তো আমার কথা হলো যে সমালোচনা ভালো, আমরাও চাই সমালোচনা হোক, আমরাও চাই গঠনমূলক সমালোচনা হোক। আপনার যেগুলো বলেছে যে ঠিক আছে ধর্ষণগুলো হচ্ছে, আপনি দেখবেন যে আপনার জাতি দেখতেছে এই ধর্ষণের পাশাপাশি আপনার ধর্ষকের বিচার হচ্ছে কিনা, ধর্ষকের অ্যারেস্ট হচ্ছে কিনা। যদি বিচার না হয়, উল্টায় যদি ওই দলের কোনো প্রধান গিয়ে যদি আবার তাকে সাপোর্ট করে, তখন বলতে পারেন যে এটা মনে হয় শোভন না, এটার জন্য আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদের মত তৈরি করতে হবে, এটা বলতে পারেন। এবং তখন যদি প্রতিবাদ করেন তখন জাতীয় মেনে নেবে, মানুষ মেনে নেবে। আর একটা হলো যে আপনারা বলছে আইন সংশোধন, আপনারা ধরেন ওনারা প্রায় 18 মাস ক্ষমতায় ছিলেন। তো এই 18 মাস ক্ষমতার মধ্যে এই যে সবকিছু কিন্তু ওনারাই করলেন। জাতীয় সংসদ দাঁড়িয়ে যখন বলেন যে ওনারা বারবার এই সবসময় একটা দাবি উঠেছে যে আপনার কি বলে যে সংস্কার কমিটি করা হলো, সংস্কার কমিটি যে সংস্কার করে যেটা ভোট নিল, গণভোট হলো, সেটা বিএনপি আর মানে না কেন? কিন্তু এটা নিয়ে ওনাদের এত মায়া মমতা, এত মাথা ব্যথা, এত কিছু, ওনাদের অস্তিত্ব, ওনাদের সবকিছু এটা নিয়ে, কিন্তু এটা সাইন করার জন্য ওনারা কিন্তু কোনো আগ্রহী ছিল না। ওনারা সাইন করলো কবে? সবার শেষে এসে, সবার এসে যখন সাইন হয় তখন ওনারা কিন্তু কক্সবাজারে গিয়ে মোটামুটি অবকাশ যাপন করেন। তো এটা হলো তার এই সংস্কারের প্রতি ওনাদের ফিরবো, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবার ফিরবো। জনাব অ্যাডভোকেট হুমায়ুনুর, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় সংকট কি? অবিশ্বাস? আর তরুণ প্রজন্ম এখন কি চায়? সংঘাতের রাজনীতি নাকি অংশগ্রহণমূলক ও সহনশীলতার রাজনীতি? অবিশ্বাসটা কোথা থেকে তৈরি হয়? যখন আপনি কথা রাখেন না, তখনই কিন্তু অবিশ্বাসটা তৈরি হয়। ধরেন নির্বাচনের আগে যখন আপনি একটা কমিটমেন্ট করলেন, ওই যে জুলাই সনদ স্বাক্ষর করার কথা বলছিলেন না ভাই, শুধু এনসিপি স্বাক্ষর করে নাই, কারণ ওই যে অবিশ্বাসের জায়গাটা, কারণ ওই যে 3 দলীয় জোটের রূপরেখা, ওইটা কিন্তু কোনোদিন সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় নাই, শুধু তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম আমরা, বাকি কিছু পাই নাই। ওই জায়গা থেকেই তো অবিশ্বাসের শুরুটা হয়েছিল। ওই কারণেই আমরা যখন জুলাই সনদে কোনো কিভাবে কার্যকর হবে জুলাই সনদটা, সেইটার কোনো রূপরেখা ছিল না, ওই কারণে আমরা স্বাক্ষরটা আগে করি না। গণভোট যখন হ্যাঁ জয়যুক্ত হয়েছে তখন যে আমরা স্বাক্ষর করেছি, ব্যাখ্যাটা আমি দিয়েছি, এর চেয়ে বেশি এই জিনিসটাতে বলবো না। তাহলে অবিশ্বাসের জায়গাটা কোথা থেকে শুরু হয় দেখেন।
এরপরে সংঘাত কোথা থেকে আসে? সংঘাত কখন হয়? যখন আপনি আমাকে সারাক্ষণ ওই যে বললাম তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, আমার গুরুত্বপূর্ণ, আমি আপনাকে আপনার দলের ভালো, আপনি যাতে দেশের জন্য সার্ভ করতে পারেন, সহযোগিতামূলক আচরণ করতে যাব, আপনি তখন করবেন আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য। তখন কি আমি আপনার সাথে আর সহনশীল আচরণ করতে পারবো? আপনি দেখেন, উনি মব বলতে একতরফা উনি এইটা 18 মাসের সরকারকে চাপিয়ে দিলেন এবং উনি বললেন যে 18 মাসের সরকার নাকি আমাদের সরকার ছিল। ধরে নিলাম আমাদের সরকার বলতে উনি ছাত্র জনতার সরকার বলছিল। কিন্তু দুঃখ লাগে কি জানেন, যখন উনারাই আবার উনাদের যেই প্ল্যানিংটা সংসদে দাঁড়িয়ে ফাঁস করে দেন, যে এই যে দেখলেন না 3-4টা ইউনিয়নের মালিক জনাব শাহ আলম পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছে না যে কিভাবে ট্রফি উনাদের হাতে তুলে দেয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের দ্বারা, সেটা কিন্তু সংসদে দাঁড়িয়ে উনি ফাঁস করে দিয়েছেন। তো আমাদেরকে আসলে আপনারা বলতে পারবেন, কিন্তু আপনারা তো পুরনো দিনের রাজনীতিবিদ, আপনাদের খেলাটা অনেক পুরনো, ওই খেলাটা আমরা বুঝতে পারি নাই বলে আমরা হয়তো আপনাদের দ্বারা ইউজড হয়েছি এবং সেইটার পরিণতিতে আমাদেরকে আজকে এই প্রতারণামূলক রাজনীতি দেখতে হচ্ছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে। মবের কথা যে বললেন, ফেব্রুয়ারি মাস বাদ দিলাম, আমি একটা হিসেব দেই, পত্রিকার হিসেবটাই দেই। এই মার্চ মাসে 36টা মবের ঘটনা ঘটেছে, যেখানে গণপিটুনিতে 19 জন মৃত্যুবরণ করেছে। এপ্রিল মাসে 49টা, যেখানে 21 জন মৃত্যুবরণ করেছে। মে মাসে 69টা, যেখানে 32 জন মৃত্যুবরণ করেছে। জুন মাসের হিসেব এখনো দিলাম না। আপনি দেখেন কুষ্টিয়া যে মবের ঘটনা ঘটেছে, সেখানে ভিডিও ফুটেজ, ছবি, সব জায়গায় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের পাওয়া গিয়েছে। এখন উনি বারবার করে জামাত ইসলামের উদাহরণ দেয়। তাহলে আপনি একটু আগে বললেন ছাত্র জনতারা মব করে, আবার বলেন জামাত মব করে। আপনি নিজের দলের অভ্যন্তরীণ সংশোধনের জন্য কি করেছেন? আমার প্রধানমন্ত্রী তো উনি যেই ভাষায় কথা বলে, উনি যেই মেসেজ মানুষকে দিতে চায়, কেন আপনার দলের ছেলেমেয়েরা, আপনার দলের নেতাকর্মীরা সেইটা গ্রহণ করতে পারছে না? আপনি দেখেন জনাব তারেক রহমান, উনি ওনার দুইটা কথা এই 2 দিন আমার শোনার পরে আই ফেল ভেরি ভেরি ইমোশনালি ওভারওয়েলমড। একটা কথা বলেছে যে দেখেন, আমাকে যেভাবে মারা হয়েছে, আমি এখন পর্যন্ত আমার ব্যথা হয়, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার ব্যথাটা চলে যাবে? উনি বলেছেন আমার মাকে অ্যাম্বুলেন্স চেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্স দেয় নাই, ওই হাসপাতালের বিরুদ্ধে যদি আমি প্রতিশোধ নেই তাহলে কি আমার এটা কি ঠিক হবে? অথচ একই সাথে আমার প্রধানমন্ত্রী যেখানে নিজের পিতামাতার নামে প্রতিষ্ঠানের নামকরণ করতে রাজি হয় না, সেইখানে উনার একজন প্রতিমন্ত্রী 4টা ইউনিয়ন নিজের ছেলেদের নাম, এমনকি নিজের ভাগ্নির নাম, নিজের গোষ্ঠীর নামে 4টা ইউনিয়নের নামকরণ করে ফেলে। প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছে। তাইলে প্রধানমন্ত্রীকে এখানে ইন্টারফেয়ার করতে হইলো কেন? দেখেন, এবং আপনি ওই এলাকায় খোঁজ নিয়ে দেখেন, এলাকার একাধিক স্কুল, কলেজ, বিদ্যালয়ের নাম উনি নিজের পরিবারের নামে নামকরণ করে ফেলছে। এই যে স্বৈরাচারী আচরণ, আরো দেখেন শেষ হচ্ছে না তো। আমার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আপনি ওভারনাইট বন্ধ হয়ে যেতে দেখছেন এই পর্যন্ত? একটা প্রতিষ্ঠানে সমস্যা থাকতে পারে, আপনি সেইখানে অডিট করেন, আপনি সেটা সমাধানের ব্যবস্থা নেন, প্রশাসক বসাতে পারেন না? আদ্দিন হাসপাতালের গতকালকে দেখছিলাম যে প্রায় 350 বিদেশি ইন্টার্নশিপ করা ডাক্তার, ওনাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের মুখে চলে যাচ্ছে। কেন? কারণ হাসপাতালে একদিনে তালা দিয়ে দেওয়া হয়েছে। আপনি হাসপাতালের প্রশাসক নিয়োগ করে হাসপাতালের সমস্যা সংকট উত্তরণ করতেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এখন হয়তো আমার আয় রোজগার ভালো, একটা সময় তো আমার একটা মানে হয়তো অনুষ্ঠানটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু নিজের একটা ব্যক্তিগত ঘটনা বলি। একদিন আমার বাচ্চা তখন মাত্র 4.5 বছর বয়স। হ্যাঁ, আমার পরিবারের সকল সদস্য গ্রামের বাড়িতে গিয়েছে, সম্ভবত জাকাত দিতে গিয়েছে বা কিছু, একদম কেউ নাই। ওই সময় আমি LLB স্টুডেন্ট, আমার হাতে অত টাকাও থাকতো না। আমার বাচ্চা হঠাৎ করে প্রচন্ড ফুড পয়জনিং হয়ে একদিনে অনেকবার ফুড পয়জনিং এ মানে এক রাতের মধ্যে তার শরীর খারাপ হয়ে একদম নীল হয়ে গেল, প্রচন্ড জ্বর আসলো, সে অজ্ঞান হয়ে গেল। ভোরবেলা ফজরের পরে ওই বাচ্চাকে নিয়ে আমি দৌড়াতে কোথায় যাব?
আমি 8 দিন হাসপাতালে গেলাম, হাসপাতালে যে ভর্তি করবো, একটা বড় হাসপাতালে নিয়ে যাবো, ভর্তি করতে অনেকগুলো টাকা লাগবে না? ওই মুহূর্তে আমার হাতে যা ছিল ওই টাকা নিয়ে 8 দিন হাসপাতাল ছাড়া এর চেয়ে ভালো কোনো হাসপাতাল বা বড় হাসপাতালে ভর্তি করা আমার পক্ষে ওই সময় সম্ভব ছিল না। 8 দিন হাসপাতালে ভর্তি করে আমার বাচ্চা ওই সময় ওই অবস্থায় যেইভাবে ওরা আমার বাচ্চাকে টেক কেয়ার করছে, আজীবনেও তো আমি এটা ভুলতে পারবো না। এবং আমি দাওয়া করে বলতে পারবো 8 দিন হাসপাতালের ভুল থাকতে পারে, ওখানে ইন্টারনালি উনাদের যেই তত্ত্বাবধানের ব্যবস্থায় সংকট থাকতে পারে, মানুষের আচরণের সমস্যা থাকতে পারে, আপনি সেটা মনিটরিং এর ব্যবস্থা করেন। অনেক ব্যাংক এনবিএফআই গুলো অনেক অনিয়ম দুর্নীতি আছে, সেগুলোর জন্য ওখানে যে ব্যাংকের যে গভর্নিং বডি, সেখানে প্রশাসক নিয়োগ করেছেন আদালত, সেইভাবে আপনারা সেটা পরিচালনা করতেন। এই যে আপনি এতগুলো মানুষ 8 দিন হাসপাতাল, একটা কারণেও যদি, শুধু একটা কারণেও যদি 8 দিন হাসপাতালের পক্ষে আজকে আমি কথা বলি, সেইটার কারণ হচ্ছে অন্যান্য যে কোনো বেসরকারি হাসপাতালের চেয়ে এই একটা মাত্র হাসপাতাল অনেক কম খরচে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। সেই সেবা থেকে তো এই সাধারণ মানুষ বঞ্চিত হইলো। দেখেন, আপনি আরেকটা হাসপাতালে এরকম স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করে তারপরে এটা বন্ধ করতেন। আমি তো আপনাকে বলি নাই যে আপনি বিরোধী দলের কোনো প্রতিষ্ঠানকে চালু রাখেন, আপনি শেখ হাসিনার নিয়মই চালু রাখেন, বিরোধী দলের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেন, কোনো অসুবিধা নাই। এই একটা বিষয়। আরো বিষয় দেখেন, কেন কথাগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা নিয়ে রাস্তায় এখন নামতে হচ্ছে, সেইটার একটা আইনি ব্যাখ্যার জায়গাটা বলে আমি আমার আলাপটা শেষ করব। দেখেন, এখন সংশোধন কমিশনের আলাপ হচ্ছে, কিন্তু সংবিধানের যে গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামো, ধরেন দুদকের সংশোধন থেকে শুরু করে সংবিধানের যে মৌলিক কাঠামোর পরিবর্তনের আলাপে এই সংস্কারের আলাপ আলোচনাগুলো হয়েছিল, যেই কাঠামোগুলোর পরিবর্তন না হলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকেই যাবে, সেই কাঠামোগুলো পরিবর্তনের জন্য সংবিধানের যে মৌলিক পরিবর্তনগুলো করা দরকার, সেই মৌলিক পরিবর্তনগুলো আপনি করতে পারবেন না, কারণ সংবিধানের 7 খ অনুচ্ছেদে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই 7 খ অনুচ্ছেদে ইনক্লুড করা হয়েছে যে আপনি 142 অনুচ্ছেদে যাই থাকুক না কেন, আপনি এই ধরনের মৌলিক কাঠামোগুলো আপনি কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবেন না। এই অবস্থায় আপনাকে সংস্কার করা ছাড়া কোনোভাবেই সংশোধনী করা সম্ভব না। আবার দেখেন, বিএনপির 31 দফার কথা সেই দিনও জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে বললেন না যে 31 দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, অর্ধেক বাস্তবায়ন করে ফেলছেন। আমার ভাইও সুন্দর করে বললেন যে ওনারা কমিটমেন্ট রাখবেন, কিন্তু 31 দফার 1 নম্বর দফা, আমার দফা না ভাই, এই 31 দফাটা কবে লেখা হয়েছে জানেন? এই স্বৈরাচারী শেখ হাসিনা 24-এর যে নির্বাচন দিয়েছিল তারও আগে এই 31 দফার ঘোষণা এসেছিল। মনে আছে আপনার ভাই? আপনার মনে আছে? 31 দফার 1 নম্বর দফাটায় আছে সংস্কার কমিশন করবে। কেন এটা লিখেছিল বিএনপি জানেন? কারণ বিএনপি জানতো যে এই স্বৈরাচারী কাঠামো, এই স্বৈরাচারী শেখ হাসিনা এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, ওইটা কিন্তু সংবিধানের একটা মৌলিক কাঠামো। এই মৌলিক কাঠামো সংবিধানের সংস্কার ছাড়া পরিবর্তন করা সম্ভব না। এই জন্য ওনারা সংশোধন না লিখে সংস্কার লিখেছে। কিন্তু আজকে যে তারা ক্ষমতায় চলে এসেছে, এই জন্য আর এখন সংস্কারের দরকার নাই, এই জন্য এখন সংশোধনের কথা বলে। তাহলে আপনি আলাপের জায়গাটা কোথায় রাখছেন? আপনি তো নিজের বলা কথা নিজে উইথড্র করছেন, নিজের লেখা কমিটমেন্ট, নিজের লেখা দফায় আপনি মেইনটেইন করছেন না। আমরা কোথায় যাব বলেন? ফিরবো। ধন্যবাদ জনাব মামুনুর রশিদ খান। বারবার বিপ্লব বা মুভমেন্ট এর ভাষা কি এইরকম ভাষা যে ব্যবহার হয়, এটা কি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে কিনা? আর সেই সাথে আরেকটা বিষয় বলবেন, অ্যাডভোকেট হুমায়ুনুর যেটা বলছিলেন, একজন মন্ত্রীর কথা, যিনি তার পরিবারের নামে ইউনিয়নের নামকরণ করতে চায়, এই ধরনের কর্মকাণ্ড কি সরকারকে আসলে আরও বিপদে ফেলে দেয় না? আমি প্রথম শুরু করি যে বিগত 17 বছর আমরা ফ্যাসিস্ট বলি। আসলে ফ্যাসিস্টের জায়গা থেকে যখনই যে ক্ষমতা হাতে পায়, কেউ কিন্তু সরতে চায় না। এটা খুব মজার একটা শব্দ এবং ব্যবহারের ক্ষেত্রেও খুব মজার। যেগুলো মজার সেগুলো মানুষ ছাড়বে কেন? আমরা আপা যে বললেন যে এই যে সংস্কার যে করা হয়, সংস্কার যে কমিটি করা হয়েছিল, সেগুলো যে আপনার সংস্কারের যে বিষয়গুলো দিয়েছিল, আজকে বিএনপি অক্ষর অক্ষরে পালন করার কথা, কথা। কিন্তু আপা মনে হয় ভুলে গেছেন একটা কথা, যে আমরা ফ্যাসিস্টকে দূর করে যে যাদেরকে এই ক্ষমতা বসিয়েছিলাম, তারা যে মানে তার চেয়ে দুর্দান্ত ফ্যাসিস্ট ছিল, এটা কিন্তু আপা ভুলে গেছে। কারণ যখন সংস্কার কমিশন হয়, কমিশনে সবাইকে ডেকে নিয়ে বড় মজমা করে একদম কয়েক মাস ভরে খাওয়ায় দাওয়ায় এই আলাপ আলোচনা করে গাল গল্প করে একটা রোডম্যাপ তৈরি করা হলো, এই হবে। দিন শেষে যখন প্রিন্ট হলো,
দেখা গেল ওটা আস্তে করে সব চেঞ্জ, ওর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ওগুলো আর মানে যে কথা আলোচনা হয়েছে তার ধারে পাশেও নাই। তাহলে যেটা আপনার ওইখানে চেঞ্জ হয়ে যায়, আর যেটা স্বাক্ষর হয়, যেখানে কাগজে স্বাক্ষর আছে, এই স্বাক্ষরটা যখন চেঞ্জ হয়ে যখন আরেকটা জিনিস তৈরি হয়ে যায়, তখন সেটা কি ফ্যাসিস্টের চেহারা ফুটে ওঠে না? তার মধ্যে কি ফ্যাসিস্ট ধরা পড়ে না? তাহলে ওইটাকে যখন বাস্তবায়ন করতে বলেন, তাহলে আপনি যখন একটা ফ্যাসিস্টকে দূর করে আবার যখন ফ্যাসিজম তৈরি করার জন্য আবার আপনি যখন ফাঁদ পেতে রাখেন, তো ওটা কি পা দেবে? আচ্ছা, আর আমাদের যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আপা যে কথাটা বললেন, যখন যে ক্ষমতা এসেছে তখনই সে চেষ্টা করেছে যে কিছু কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য সবসময় সব জায়গাতে হয়ে থাকে। এবং কথা দেখবেন যে আমাদের বিরোধী দলের যারা সংসদ আছেন বা বিরোধী দলীয় যারা আছেন, তারা কথা বলবেন যে বিএনপি অমুক লোক বসাচ্ছে, এই করছে, ওই করছে, সারাক্ষণ সমালোচনা করছে। তারা একবারও মনে করে না যে তখন কিন্তু প্রকাশ্যে ছিল যে এনসিপির বন্ধুরা ছিল এখানে সংসদ রাষ্ট্র পরিচালনায়, প্লাস সুশীল সবাই মিলে রাষ্ট্র পরিচালনায় ছিলেন। জামাত ইসলাম কিন্তু সরাসরি কোনো রাষ্ট্র পরিচালনায় ছিল না, বাট সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু জামাত ইসলাম ছিল, যেভাবেই হোক। তো এখন তারা সুযোগ পেয়ে চলতে পারে না, ফিরতে পারে না, সিনিয়র সেক্রেটারি থেকে রিটায়ার্ড হয়েছে, তাদেরকে নিয়ে এসে একদিনের মধ্যে কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে ক্যাবিনেট সেক্রেটারি বানাইছে, সব অমুক সচিবদের দায়িত্ব পালন করছে, অমুক জায়গায় বসিয়ে দিয়েছে। তো যখন সেই লোক যখন সমালোচনা করে, তার কি একবারও বুক কাঁপে না, একবারও লজ্জা পায় না যে আমি কয়েকদিন আগে যখন আমি ক্ষমতা হাতে পেয়ে আমার দলীয় লোকদেরকে, দলীয় পরিচয় লোকদেরকে আমি এখানে বসিয়ে দিই, যারা শিবির করেছে, তাদের ট্যাগ আছে, আর আজকে বিএনপি নির্বাচন একটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে, আর সেখানে বিএনপি এইগুলো ছাড় দেবে বা বিএনপি একটা লোক বসবে না, বিএনপি কোনো রাজনীতিবিদ এখানে বসবে না, যখন এই কথা সংসদে আলোচনা হয়, তার চেয়ে কি নির্লজ্জ আর কিছু হইতে পারে? তারা বারবার বলে যে দলীয় লোক বসেছে বাংলাদেশ ব্যাংকে। তো সারা পৃথিবীতে নিয়ম আছে যে যেদিন আপনার আমেরিকার পার্লামেন্ট চেঞ্জ হয়, সেদিন সমস্ত লোক চলে যায়, তার যে ক্ষমতা আসে তার ইচ্ছা মতো, তার স্বাধীন মতো এবং তার পছন্দ মতো লোকগুলিতে বসিয়ে দেয়। সব জায়গায় নিয়ম আছে এটা। তা আমরা কিন্তু এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তারপরে বলেছেন যে আমি এই বিতর্কের ঊর্ধ্বে থাকবো এবং আমি এই দেশকে গড়তে চাই, যেহেতু আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সুতরাং আমি মানুষের ভালো করতে চাই, আমি দলীয় লোককে এখানে বসাবো না, যারা প্রশাসনে আছে তাদেরকে নিয়ে আমি চলবো। একটু বলে আমি শেষ করে দিই। আপা বলছে আদ্দিন হসপিটালের কথা। আপা কিন্তু আদ্দিন হসপিটালের যারা ভুক্তভোগী, যে শিশুদেরকে মেরে ফেলা হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে, ওদের ফ্যামিলিতে কিন্তু ওর কান্না কিন্তু আপার কানে পৌঁছায় নেই। ঠিক আছে, আমিও একমত, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান একদিনে বন্ধ হলে এটা অনেকের জন্য সমস্যা হয়ে যায়, রুগীদের জন্য সমস্যা হয়, ওখানে ডাক্তারদের আছে, জীবনযাপন আছে, ডাক্তারের ফ্যামিলি আছে, কর্মসংস্থানের ব্যাপার আছে, অনেক কিছু আছে, বিদেশি ছাত্রছাত্রী আছে, অনেক কিছুই আছে। তো হয়তো আপনার যখন এই বন্ধ হয়ে যায়, তখন যে পরিমাণ মব তৈরি হচ্ছিল, যে পরিমাণ আপনার এখানে প্রতিবাদ তৈরি হয়েছিল, যে পরিমাণ এখানে আপনার লোকজন এসে ঘেরাও করেছিল, যদি ওই মুহূর্তে আপনি এই জাতীয় কোনো সিদ্ধান্ত না দিতেন, তাহলে হয়তো এর চেয়ে আরো বেশি কিছু ওখানে ঘটার সম্ভাবনা থেকে যেত। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। আর এটা যে চালু হবে না তা না, এটা নিয়ে যে আলোচনা হবে না তা না, এটা কিন্তু এদের কিন্তু রাজনৈতিক ট্যাগ নিয়ে কোনো বন্ধ করা হয় নাই। তার প্রকৃত যে অপরাধ, তার যে প্রকৃত অপরাধ, সেই অপরাধটা প্রকাশ পাওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা এমন না যে ইচ্ছা হয়েছে আমি গিয়ে আমাকে গিয়ে ধরলাম, ধরে তাকে গিয়ে বন্ধ করে দিয়ে আসলাম, তা কিন্তু না। সে কিন্তু অপরাধ করেছে, তাকে কিন্তু কেউ গিয়ে আক্রমণ করে তাকে বন্ধ করেনি, তাই না? সুতরাং আমাদেরকে আরেকটি কথা বলে আমি এখন শেষ করি, সেটা হলো যে আপনি দেখেন যে মাননীয় আপা যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চাচ্ছেন যে সবকিছু যেন ভালো হয়, কেউ যেন কারোর বিরুদ্ধে আকর্ষিত না হয়, অন্যায় যেন কোনো প্রতিহিংসা যেন কেউ কারোর ইয়ে না হয়। যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি আমরা নেতাকর্মীরা মেনে না নিতাম, তাহলে আমাদের বিএনপির উপর, আমাদের বিভিন্ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমরা যারা যে ক্ষতির সম্মুখীন হয়েছি, যে পরিমাণ আমরা টর্চারের সম্মুখীন হয়েছি, টাকা বাদ দেন, যখন আমার বাসায় এই 3-4 গাড়ি পুলিশ গিয়ে আমাকে, যখন 16 জন ইন্সপেক্টর গিয়ে আমাকে আমার মতো লোককে ধরতে যায়,
আমি ব্যবসা করি, আমার আইডেন্টি, আমি তো সন্ত্রাসী না। আপনি তো ট্যাক্স কনসালটেন্সিও করতেন। আমাকে যখন আমি একটা পত্রিকার সম্পাদক, আমাকে যখন 16 জন ইন্সপেক্টর মিলে আমাকে রাতে অ্যারেস্ট করতে যায়, তখন আমার ফ্যামিলি এবং আমার তখন যে টর্চার বা যে আমার যে ক্ষতি, মানসিক যে ক্ষতি হয়েছে, এর 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 মূল্য কত? আমরা যদি আজকে যদি প্রতিহিংসা পরায়ণ হইতাম, প্রধানমন্ত্রীকে না মানতাম, প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনকে না মানতাম, আমরা কি ঘরে বসে থাকতাম? আজকে আমরা কি দেখছেন যে আমরা কোনো আওয়ামী লীগের কোনো আমাদের প্রতিপক্ষ গিয়ে আমরা একদিন বলেছি যে তুমি আমার এই ক্ষতি করেছো, আমি অ্যারেস্ট করতে আসছি? ইভেন আমি যে বাসায় থাকি সেই বাসার, আমরা তো ফ্ল্যাটে থাকি, তো ওইখানে যে ওনার, আমরা একই সঙ্গে বসবাস করি, তাকে সে কিন্তু ওই দিন ভূমিকা পালন করেছে আমাকে ধরার জন্য, এবং মহল্লার মধ্যে যারা খুব ঘনিষ্ঠ তারা আমাকে ধরার জন্য ভূমিকা পালন করেছে। আজ পর্যন্ত আমি তো কাউকে বলি নাই যে আপনি আমাকে ধরার জন্য এগুলো করলেন, এটা ঠিক হয়েছে। আমি আজ পর্যন্ত কাউকে এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করি নাই যে আপনি কেন করলেন। তো এই জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দেয়, যেভাবে চলতে চায়, এবং আমরাও বুঝি যে মাপের উপর কোনো শান্তি নাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, একটু ছোট্ট করে বলবেন, একদিকে বিপ্লবের হুমকি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা, ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটছে? বাংলাদেশ সমাধানের পথে হাঁটছে। সমাধানের পথে কিভাবে হাঁটছে সেটা বলছি। ভাই যে বললেন যে ক্ষমার উপরে কোনো কিছু নাই, অবশ্যই আল্লাহ ক্ষমাশীলদেরকেই পছন্দ করেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কাদের আপনি ক্ষমা করছেন? তারা কি ক্ষমা আপনার কাছে চেয়েছে? তারা তো আপনার কাছে ক্ষমাই চায় না, আপনি কাদেরকে ক্ষমা করলেন? বিভিন্ন দিন বিভিন্ন এলাকায় শুনতে পাই যে অত অত আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করেছে। করুক, যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অপরাধ করে নাই, তারা তো সাধারণ মানুষ, তারা আওয়ামী লীগের সুবিধাভোগী যদি না হয়ে থাকে তারা অন্য যে কোনো দলে জয়েন করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যখন অন্য দলের কাউকে নিজ দলের নেয়, তার আগে কোনো রাজনৈতিক পরিচয়, তখন কিন্তু প্রশ্ন করে যে তার ওই অপরাধের সাথে আপনি কি সম্পৃক্ত ছিলেন কিনা, তারপরে হচ্ছে সেইটার জন্য তার কোনো সাজা হচ্ছে কিনা বা আইনের আওতায় আছে কিনা, এবং সে সেই অপরাধ যে হয়েছে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতারা যেই অপরাধ সংগঠিত করেছে সেইটা যে অপরাধ হয়েছে এইটা স্বীকার করে কিনা। এইটা হচ্ছে বেসিক 3টা প্রশ্ন। তারপর 4 নম্বর প্রশ্ন করি যে এনসিপি যে রাজনৈতিক আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাচ্ছে সেইটা আপনারা মেনে নিয়ে সেই রাজনীতি করতে চান কিনা, সেইটা যদি সমর্থন করে তখন এনসিপি করে। তাহলে এই 4টা প্রশ্ন না, একটা প্রশ্ন শুধু, বিএনপি এই আওয়ামী লীগারদের সাথে নেয়ার সময় বা ক্ষমা করে দেওয়ার সময় করছে কিনা, সেইটা হচ্ছে তারা স্বীকার করে কিনা। এই প্রশ্নটা করে কিনা যে আপনি কি স্বীকার করেন যে আওয়ামী লীগ অপরাধ করেছে, আমার সাথে যা হয়েছে এটা আওয়ামী লীগের অপরাধ হয়েছে, জাস্ট একটা প্রশ্ন। আর সৌহার্দ্যের যে বার্তা কথা আপনি বলছিলেন, দেখেন এই কদিন আগে ইরান আর আমেরিকা ইসরায়েলের কি ভয়াবহ যুদ্ধ আমরা দেখলাম, তাই না? কিন্তু এখনই কিন্তু আমরা আবার দেখলাম যে তারা জেন্টলসম্যানরা একসাথে বসে আলোচনা করে একটা সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। তো আসলে বৈশ্বিক রাজনীতি বলেন আর দেশের মধ্যেই আভ্যন্তরীণ রাজনীতি বলেন, রাজনীতি তো এইটাই, আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, আবার একসাথে জেন্টলসম্যানরা বসে একটা সমঝোতার পথে আসবেন। উদ্দেশ্যটা কি আপনার আছে কিনা সমঝোতার পথে হাঁটার, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব মামুনুর রশিদ খান। একই প্রশ্ন আপনার কাছে, একদিকে বিপ্লবের হুমকি, অন্যদিকে সৌহার্দ্যের বার্তা, এই মুহূর্তে বাংলাদেশ কোন পথে হাঁটছে? ধন্যবাদ। আমি আবার একটা ওই কথাটা বলে আমি শেষ করি। আমার একটু তথ্যগত ভুল হয়েছে, যে বলেছে বিএনপি আওয়ামী লীগকে যোগদান করেছে। আসলে এরকম রেকর্ড খুব কম, বিএনপি আওয়ামী লীগ কোথায় যোগদান করেছে। হয়রাজ আপনাদের দলের সমস্ত নেতা, যত দাগি আওয়ামী লীগ আসামি আছে, যত আওয়ামী লীগ দাগি আছে, সবাইকে একদম ডিক্লেয়ার দিয়ে কিন্তু নির্বাচনের আগে এনসিপিতে নিয়েছে, এবং আমাদের জামাতের বন্ধুরাও নিয়েছে যে তোমরা তোমাদের, এবং বাড়িতে বাড়িতে চাল পর্যন্ত তো চাল পাঠিয়েছে। বিএনপি টাকাও নাই, পয়সাও নেই, চাইলেও দেওয়ার সুযোগ নাই। আর দ্বিতীয়ত আপনি সৌহার্দ্য বলছেন, আসলে খুব অতীত ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ শুরু করেছেন, একটু সময় দেন, ওনাকে কাজ করতে দেন, ওনাকে গুছাইতে দেন, আপনার কোনো আন্দোলনও করা লাগবে না, কোনো কিছুই থাকবে না, আপনার প্রতিহিংসাও থাকবে না, আপনাকে চিন্তাও করতে হবে না, সৌহার্দ্য এমনি অটোমেটিক্যালি চলে আসবে। আপনি এখন যেমন চাইলেও আপনি আন্দোলনের মাঠে নামতে পারবেন, কোনো ইস্যু নিয়ে নামতে পারছেন না। হ্যাঁ, এই যে 3 জুন 2026 এরকম অসংখ্য রেকর্ড আছে। আপনারা তো গোপালগঞ্জ, আপনারা তো ওটা তো গোপালগঞ্জ একটা ইতিহাস বলছেন। আপনার হাদির সঙ্গে হাদিকে যে খুন করলো, সে কত বড়, সে হলো শেখ হাসিনা করে না ভাই, কে হাদিকে যে খুন করলো সে হলো সবচেয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্যাডার।
এবং সে তো- শেখ হাসিনার সে তো বড় NCP কথা করতো না। যে আপনি শেখ হাসিনা বলছেন ড্রাইভার, সেটার সাথে এটার সাথে কোনো সে সম্পর্ক নাই। আপনার এনসিপির সঙ্গে সারাদিন ঘুরে সারাদিন আপনি না, কাজ করছে, NCP র সাথে সে লাস্টে কোনোদিন এসে ঘুরে নাই। হাদিকে খুন করলো, ইনকিলাব হাদিকে খুন মঞ্চে করলো, সে সেই ইনকিলাব সে হাদিকে খুন করলো। তখন তো আপনি গুলিয়ে ফেলছেন। তো এখন এই জন্য বলছি যে আপনার নাহিদ ইসলাম, আপনার সার্জিস সে নিজেই তো ফ্যাসিস্ট, সাজিসটাই তো ফ্যাসিস্ট, সে তো আমলিগ পেতাত্তা, তো তা আপনি আপনি অন্য খুঁজুন কেন? আপনার ঘরের মধ্যে তো সবই তো স্বৈরাচার পতনের আন্দোলন আমলিগের, করেছে তাই না? সার্জিস আপনার- স্বৈরাচার পতনের আন্দোলনে ছিল কিনা আপনাদের কখন সাথে? আসছে, কখন আসছে, স্বৈরাচার তাই পতনের না? আন্দোলনে এতে তার যার 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 আপনার মূল মানে ভিত্তি হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাকে তার কাছে আপনি কি আশা এই করবেন? পার্লামেন্টে দ্বিতীয়ত হলো আওয়ামী লীগ করে আসা, আপনি আওয়ামী লীগের অতীত থাকা আপনি অনেক মানুষ আছে 5 যারা বছর আপনাদের- কাজ করতে আপনাদের দেন, দলের মন্ত্রী। 5 বছর কাজ করতে দেন, 5 বছর কাজ করতে দেন। 5 বছর কাজ করলে যদি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যেভাবে উনি কাজ শুরু করেছেন আর যেভাবে উনি চলতে চাচ্ছেন, যদি এভাবে উনি সবগুলো কাজ করতে পারেন, তাহলে হয়তো সবার মধ্যে অটোমেটিক চাইলেও না চাইলেও আপনার সৌহার্দ্য এমনি চলে আসবে। কারণ জনগণ যাকে ভালোবাসবে, তাকে জনগণ যখন ভালোবাসা শুরু করেছে বা করবে, বা আপনার জনগণের যখন আমি মানুষ হয়ে যাব, তখন আমার মধ্যে আর আলটিমেটলি সবাই আমরা আমাদের মধ্যে সৌহার্দ্য এমনি চলে আসবে। আমরা চাইলেও আর অন্যায় করতে পারবো না, মব সৃষ্টি করতে পারবো না। আমরা মাঠে নেমে অকারণে অযথা আমরা মানুষকে ডিস্টার্ব করতে হবে না। আমরাও এটাই প্রত্যাশা করি সরকারি দল এবং বিরোধী দলগুলোর ঐক্য, সহমর্মিতা, সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ্লেষণে উপস্থিত হওয়ার জন্য। পরবর্তী কোনো আলোচনা আবার দেখা হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা দেখার চেষ্টা করেছি বাংলাদেশের রাজনীতি ঠিক কোন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে পরিবর্তনের দাবিতে উচ্চারিত হচ্ছে বিপ্লব, আন্দোলন ও কঠোর অবস্থানের ভাষা, অন্যদিকে শোনা যাচ্ছে সংলাপ, সহাবস্থান এবং সৌহার্দ্যের আহ্বান। এই দুই প্রবণতার মধ্যে কোন পথটি শেষ পর্যন্ত দেশের জন্য অধিক কল্যাণকর, সেই প্রশ্নের সহজ কোনো উত্তর হয়তো নেই, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যে পথই বেছে নেওয়া হোক তার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনগণের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা। ইতিহাস বলে পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই আসবে, কিন্তু সেই পরিবর্তনের ভাষা ও পদ্ধতি নির্ধারণ করে একটি জাতি কতটা ঐক্যবদ্ধ, কতটা পরিণত এবং কতটা ভবিষ্যৎমুখী। মতপার্থক্য গণতন্ত্রের শক্তি, কিন্তু মুখোমুখি অবস্থান যেন কখনো জাতীয় স্বার্থকে দুর্বল না করে, সেটি আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নয়, পুরো জাতির জন্য। বাংলাদেশ কি সংঘাতের উত্তাপে নতুন পথ খুঁজবে, নাকি মতের ভিন্নতা সত্ত্বেও সংলাপ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতে আরও একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে? উত্তর সময়ই দিবে। তবে প্রত্যাশা একটাই, যে পথেই বাংলাদেশ এগিয়ে যাক, সেই পথ যেন হয় গণতন্ত্র, দায়িত্বশীলতা এবং জাতীয় ঐক্যের পথ। আজকের বিয়ন্ড দ্য ডেল্টার বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সম্মানিত দুই অতিথিকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিয়ন্ড দ্য ডেল্টার ফেসবুক ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।